টাইম 9টা বেজে গেছে। আর কারোর জন্য অপেক্ষা করব না, এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আজকে আমরা কোশ্চিন 5 আলোচনা করব, তারপরে কোশ্চিন 6 আলোচনা করব। এইভাবে করে আমাদেরকে এই সবগুলো কোশ্চিনই 12 পর্যন্ত আলোচনা করতে হবে। এই কারণে আলোচনা করতে হবে, শুধুমাত্র 11 নম্বরটা আমরা বাদ দিব। এছাড়া আমরা ওটাতে বিল অফ এক্সচেঞ্জের কেস আছে, ওইটা আমাদের এই সিলেবাসে নাই। তাছাড়া আমরা বাকি সবগুলো কোশ্চিন ইনশাল্লাহ আলোচনা করব। তো এই কনসেপ্ট গুলো আমাদের জন্য খুবই জরুরি। এই কনসেপ্ট গুলো হয়ে যাওয়ার পরে এই সলভ এক্সাম্পলের পিছনে আপনারা দেখবেন 21টা কোশ্চিন দেওয়া আছে, এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন। হ্যাঁ, যেমন আজকে আপনাদেরকে আমি বলবো, আজকের ক্লাস শেষে আপনারা 1 থেকে 10 পর্যন্ত সলভ এক্সাম্পলের কোশ্চিন গুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে এখন আহ, শুরু করি। আমরা একদম আর লেট না করে আমরা শুরু করি। তো ফার্স্ট বলছে কোশ্চিন নাম্বার 5 এর 1 নাম্বার এন্ট্রি, ক্যাশ পেড টু শেলি রুপিস 2000, মানে 2000 টাকা শেলিকে পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, তো 2000 টাকা আসলে শেলিকে কেন পরিশোধ করা হয়েছে সবার আগে আমাদেরকে এটা ভাবতে হবে। তো 2000 টাকা শেলিকে পরিশোধ করা হয়েছে কারণ হচ্ছে 2000 টাকা শেলিকে পরিশোধ করা হয়েছে কারণ তার কাছ থেকে আমরা হয়তো বাকিতে নিয়েছিলাম। এর আগে হয়তো আমি কোনো গুডস কিনেছিলাম এবং শেলি ছিল আমার অ্যাকাউন্টস পেয়েবল, তো আজকে তাকে আমি পেড করেছি 2000 টাকা। ঠিক আছে, তাহলে ক্যাশ পেড টু শেলি 2000 টাকা। এখানে কি হবে, আমার অ্যাসেট সাইডে ক্যাশ কমে যাবে। অ্যাসেট সাইডে আমার ক্যাশ কমে যাবে কত টাকা? 2000 টাকা। 2000 টাকা ক্যাশ কমে যাবে কারণ আমি তাকে পেমেন্ট করেছি। হ্যাঁ, আর কেন পেড করেছি? কারণ শেলি আমার কাছে টাকা পেতো, সে ছিল আমার ক্রেডিটর। অ্যাকাউন্টস পেয়েবল শেলি ছিল। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল শেলি এখন ডিক্রিজ হয়ে যাবে কারণ তাকে আমি তার টাকা দিয়ে দিয়েছি 2000। ঠিক আছে, তাহলে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল শেলি 2000 টাকা কমে যাবে। তাহলে দেখেন, আমার ক্যাশও কমে গেল, আমার লাইবিলিটিসও কমে গেল। হ্যাঁ, তো ক্যাশও কমে গেল, লাইবিলিটিসও কমে গেল। তাহলে এখন এটা হলো আমার ইকুয়েশন, যে শেলি আমার কাছে 2000 টাকা পেত, আজকের দিনে আমি তাকে 2000 টাকা দিয়ে দিয়েছি। তার মানে ক্যাশ 2000 কমে গেল, আমার দায়ও 2000 কমে গেল। তাহলে এইখন আমরা এই ইকুয়েশনটাকে জার্নাল এন্ট্রিজে নিয়ে যাব। দেখেন, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে, তার মানে ক্যাশ, অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, তার মানে কি হয়? ক্রেডিট। এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, আর এখানে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল শেলি ছিল আমার লাইবিলিটিস, লাইবিলিটিস কমে যাচ্ছে, লাইবিলিটিস কমে গেলে হয় ডেবিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল শেলি অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হলো আমাদের ফার্স্ট এন্ট্রি, কোশ্চিন নাম্বার 5 এর 1 নাম্বার এন্ট্রি আমাদের। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার এন্ট্রিতে যাব। 2 নাম্বার এন্ট্রিতে বলছে পেড টু অমিতাভ বাই চেক 1500 টাকা। আচ্ছা, অমিতাভ আমার কাছে টাকা পেত, 1500 টাকা আমি চেকের মাধ্যমে তাকে পরিশোধ করেছি। হ্যাঁ, তার মানে অমিতাভ কে ছিল? অমিতাভ ছিল আমার ক্রেডিটর, যে আমার কাছে টাকা পেত। অ্যাকাউন্টস পেয়েবল অমিতাভ, অমিতাভ, অমিতাভকে আমি টাকা দিয়েছি, তার মানে আমার লাইবিলিটিস কমে গেছে কত টাকা? 1500 টাকা। আচ্ছা, এই 1500 টাকা কি আমি ক্যাশ দিয়েছি না চেক দিয়েছি? আমি চেক দিয়েছি। চেক দিলে কি হয়? ব্যাংক কমে যায়, তাহলে আমার ব্যাংক ডিক্রিজ হবে। ব্যাংক ডিক্রিজ কত টাকা? 1500 টাকা। মানে অমিতাভ আমার কাছে 1500 টাকা পেত, আমি তাকে চেকের মাধ্যমে টাকাটা পে করেছি। ঠিক আছে, তাহলে আমার কি হলো? আমার লাইবিলিটিস কমে গেল, অ্যাকাউন্টস পেয়েবল অমিতাভ কমে গেল 1500, এবং আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 1500 টাকা কমে যাবে কারণ চেকে আমি তাকে পেমেন্ট করেছি, সে এই চেক দিয়ে টাকা তুলে নিবে। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা ছিল তার মধ্যে 1500 টাকা কমে যাবে। আচ্ছা, এটা হলো আমার ইকুয়েশন। এখন দেখেন, আমার অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, অ্যাসেট কমে গেলে ক্রেডিট। ব্যাংক হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট, তাহলে এটা হবে ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল অমিতাভ, এটা আমার লাইবিলিটিস, সে আমার কাছে টাকা পেতো, আমি বাকিতে তার কাছ থেকে হয়তো কখনো কিনেছিলাম।
আজকে আমি তাকে টাকা পেমেন্ট করে দিয়েছি, মানে আমার লাইবিলিটিস কমে গেছে, লাইবিলিটিস কমে গেলে হয় ডেবিট। তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হবে? আমার জার্নাল এন্ট্রি হবে অ্যাকাউন্টস পেয়েবল অমিতাভ ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হলো 2 নাম্বার এন্ট্রি। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার এন্ট্রিতে যাব। কোশ্চিন নাম্বার 5 এর সলভ এক্সাম্পলের কোশ্চিন নাম্বার 5 এর 3, রিসিভ চেক ফ্রম ভারতী 1800। আচ্ছা, বলছে ভারতীর কাছ থেকে আমি 1800 টাকার চেক পেয়েছি। কেন পেয়েছি? কারণ আমি এক সময় তাকে বাকি বিক্রি করেছিলাম, সে আমার অ্যাকাউন্টস রিসিভেবল ছিল। মানে আসলে পিছনের ঘটনাটা আমাদেরকে ভাবতে হবে যে 1800 টাকা আমাকে যে সে দিল, ভারতী কেন দিল? এমনি এমনি দিয়ে দিল না, সে আমার কাছ থেকে কখনো আমার দোকান থেকে বাকি নিয়ে গেছিল, আমি তার কাছে টাকা পেতাম, সে ভারতী ছিল আমার অ্যাকাউন্ট রিসিভেবল। আজকের দিনে সে কি করেছে? আমাকে সেই 1800 টাকা পেমেন্ট করেছে। তাহলে কি হবে? তাহলে 3 নাম্বার এন্ট্রিটা হবে আমার রিসিভ চেক ফ্রম ভারতী 1800, আমি তার কাছ থেকে চেক পেয়েছি। তাহলে ব্যাংক আমার বেড়ে যাবে, ব্যাংকে আমি এটা ব্যাংকে ডিপোজিট করব, চেকটা করলে আমার টাকাটা বেড়ে যাবে। কত টাকা? 1800 টাকা। ব্যাংক বেড়ে যাবে, সাথে সাথে আমার কি কমে যাবে? আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ভারতী, হ্যাঁ, ভারতী আমার ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা ছিল? 1800 টাকা। এই 1800 টাকা কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার আমরা জার্নাল এন্ট্রি কি করব? ব্যাংক আমার অ্যাসেট, অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট, তাহলে ব্যাংক হলো ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল ভারতী, এটাও আমার অ্যাসেট। আচ্ছা, এটা কেন অ্যাসেট? কারণ হচ্ছে আমি বাকি বেচেছিলাম ভারতীকে, একদিন না একদিন তার কাছে আমি টাকা পাবো ফিউচারে। ফিউচারে টাকা পাবো মানে কি? এটা আমার ফিউচার বেনিফিট, আর যা আমাকে ফিউচার বেনিফিট দেয় তাই আমার অ্যাসেট। ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ভারতী 1800 টাকা, এটা আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট। তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো? আমার জার্নাল এন্ট্রিজ দাঁড়ালো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ভারতী অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? আর এটা এই পাশে কোনো কাজ নেই। এটা হলো আমাদের 3 নাম্বার এন্ট্রি। এখন আমরা কোশ্চিন নাম্বার 5 এর 4 নাম্বার এন্ট্রিতে যাব। হ্যাঁ, 4 নাম্বার এন্ট্রিতে বলছে পে টু অমিত 1150 ইন ফুল সেটেলমেন্ট অফ 1200। আচ্ছা, অমিত আমার কাছে 1200 টাকা পেত, তার কাছ থেকে আমি কখনো বাকি কিনেছিলাম 1200 টাকা। ঠিক আছে? আজকে তার হাল খাতায় আমি যে বললাম, অমিত ভাই আপনি আমার খাতাটা কেটে দেন, আমি আপনাকে পেড করে দিচ্ছি। কত টাকা পেতেন? 1200। তো আমি বললাম তাহলে কিছু ডিসকাউন্ট দেন, দিয়ে আপনি আমার খাতা আমার নামটা কেটে দেন। তো বললো ঠিক আছে, 50 টাকা ডিসকাউন্ট। তাহলে আমি ক্যাশ দিলাম 1150, কিন্তু আমার দেনা ছিল 1200 টাকা, 50 টাকা আমি কম দিলাম। এই যে কম দিলাম, এটা হলো আমার ডিসকাউন্ট রিসিপ্ট। হ্যাঁ, এটা আমার ইনকাম। ঠিক আছে? যে সেটেলমেন্ট করে তার লাভ হয়, এখানে আমি সেটেলমেন্ট করছি, এই 50 টাকা আমার লাভ হচ্ছে। আর যার সাথে সেটেলমেন্ট করা হয় তার লস হয়। ওই যে ওনার নাম হচ্ছে অমিত, ওনার 50 টাকা লস হচ্ছে। হ্যাঁ, তো লস হওয়া সত্ত্বেও অমিত কেন মেনে নেয়? কারণ আমি তার অনেক পুরাতন কাস্টমার, আমি কিছু কম দিলেও আবার ঘুরে ফিরে তার কাছে যাব, সারা বছর বিজনেসটা কন্টিনিউ থাকবে, এই প্রত্যাশায় দোকানদার কিছুটা লস হলেও সেটা স্বেচ্ছায় স্বীকার করে নেয়, মেনে নেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা 4 নাম্বার এন্ট্রিটা করব কোশ্চিন 5 এর। কোশ্চিন 5 এর 4 নাম্বার এন্ট্রি, পেড টু অমিত 1150, আমি পেড করেছি, তাহলে আমার ক্যাশ কমে যাবে। ক্যাশ কমে যাবে কত? 1150 টাকা। আচ্ছা, আর ইন ফুল সেটেলমেন্ট অফ 1200, তার মানে 1200 টাকা আমার অ্যাকাউন্টস পেয়েবল অমিতে ছিল। অ্যাকাউন্টস পেয়েবল অমিতে ছিল 1200 টাকা, যেটা পুরোটাই কমে যাবে, কারণ সেটেলমেন্টে নাম আর থাকে না, পুরো অ্যামাউন্টটাই কেটে যায়। হ্যাঁ, তাহলে দেখেন আমার ক্যাশ দিলাম 1150, সে পেতো 1200, তাহলে 50 টাকা কম দিলাম, এটা আমার ক্যাপিটালে যাবে। কেন ক্যাপিটালে যাবে? কারণ আমার এটা ইনকাম, আমি 50 কম দিয়েছি। ইনকাম হলে ক্যাপিটাল বেড়ে যায়। কত টাকায় বেড়ে যাবে? 50 টাকায়, কারণ হচ্ছে এটা আমার ইনকাম। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইনকাম। আচ্ছা, এখন যখন আমরা জার্নাল এন্ট্রিজ করব তখন আমরা কি করব?
যখন আমরা জার্নাল এন্ট্রিজ করব, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল অমিত হচ্ছে আমার লাইবিলিটিস, লাইবিলিটিস যদি কমে যায় তাহলে হয় ডেবিট। আচ্ছা, আর ক্যাপিটাল ইনক্রিজ হলে হয় ক্রেডিট, ঠিক আছে, তাহলে এটা ক্রেডিট। আচ্ছা, এখন যখন আমরা জার্নাল এন্ট্রি লিখবো তখন ক্যাপিটাল কথাটা লেখা যায় না। কি কারণে, কি কারণে ক্যাপিটাল ইনক্রিজ হলো, বেড়ে গেল, সেই কারণটা আমাকে লিখতে হবে। তাহলে ক্যাপিটাল কি কারণে ইনক্রিজ হলো? ক্যাপিটাল ইনক্রিজ হলো কারণ আমি ডিসকাউন্ট রিসিভ করেছি। ডিসকাউন্ট রিসিপ্ট, ডিসকাউন্ট রিসিপ্ট। ক্যাপিটাল কেন ইনক্রিজ হলো? কারণ হলো আমি ডিসকাউন্ট রিসিপ্ট করেছি। তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো? আমার জার্নাল এন্ট্রিজ দাঁড়ালো অ্যাকাউন্টস পেয়েবল অমিত অ্যাকাউন্ট ডেবিট 1200 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1150 টাকা, আর ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট 50 টাকা। তাহলে আপনারা ক্রেডিট দুইটা যোগ করে দেখবেন, ওই 1200 টাকাই হবে, অ্যামাউন্টটা সবসময় মিলে যাবে। হ্যাঁ, তাহলে এটা হলো আমার 4 নম্বর এন্ট্রি। এখন আমরা কোশ্চিন 5 এর 5 নম্বর এন্ট্রিতে যাব। হ্যাঁ, কোশ্চিন 5 এর 5 নম্বর এন্ট্রিতে বলছে ক্লেম অফ রোজি ₹2000 সেটেল ফর 1900। আচ্ছা, রোজি ক্লেম করেছে সে 2000 টাকা পায়, এটা আমি সেটেল করেছি 1900 টাকায়। তার মানে কি? তার মানে হচ্ছে যে রোজির কাছে আমি কখনো বাকি কিনেছিলাম 2000 টাকা, আজকে তার হাল খাতায় তাকে আমি 1900 টাকা দিয়ে এটা সেটেলমেন্ট করে ফেলেছি, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো যে আমি সেটেলমেন্ট করছি? ওই যে বলা আছে যে ক্লেম অফ রোজি সেটেলড ফর, মানে আমি সেটেল করছি। হ্যাঁ, রোজির ক্লেম ছিল, যে টাকা পাবে সে ক্লেম করবে, হ্যাঁ, যে আমি এত টাকা পাই, তখন তার সাথে আমি সেটেলমেন্ট করেছি। তাহলে রোজিকে আমি কত টাকা দিয়েছি? 1900 টাকা। রোজি আমার কাছে পেত কত? 2000 টাকা। তাহলে 100 টাকা আমার ডিসকাউন্ট রিসিভড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা করে ফেলি। 100 টাকা আমার ডিসকাউন্ট রিসিভ হয়েছে, তাহলে 100 টাকা আমার ডিসকাউন্ট রিসিভড হয়েছে। আচ্ছা, এখানে ক্যাশ আমার কাছ থেকে চলে গেছে 1900 টাকা, ঠিক আছে। আর আমার অ্যাকাউন্টস পেয়েবল, 2000 ওনার নাম হচ্ছে রোজি, এটা আমার ডিক্রিজ হয়ে যাবে 2000 টাকা, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবল রোজি ডিক্রিজ হয়ে যাবে 2000 টাকা। তাহলে পেতো 2000, আমি তাকে 1900 টাকা দিয়ে বিষয়টা সেটেল করে ফেলেছি, মানে আমার নাম কাটিয়ে নিয়েছি। তাহলে 100 টাকার যে ডিফারেন্স, এটা আমার ইনকাম। ইনকাম হলে ক্যাপিটাল ইনক্রিজ হয়ে যায়, ক্যাপিটাল ইনক্রিজ হয়ে যায়, ইনক্রিজ হয়ে গেছে 100 টাকা। কেন? কারণ হচ্ছে এটা আমার ইনকাম, এটা আমার ইনকাম। আচ্ছা, এখন আমরা এটার জার্নাল এন্ট্রি করব। ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায়, ক্যাশ যদি কমে যায়, ক্যাশ হচ্ছে অ্যাসেট, কমে গেলে হয় ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল রোজি, এটা আমার লাইবিলিটিস, এটা কমে গেলে হয় ডেবিট। আচ্ছা, ক্যাপিটাল ইনক্রিজ হলে হয় ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা শামীম ভাই, হ্যাঁ, একটু সাইলেন্ট রাখেন শামীম ভাই। শামীম ভাই আচ্ছা, ক্যামেরাটা বন্ধ তাহলে রাখেন। দেখেন, জি, আচ্ছা, তাহলে দেখেন আমার ক্যাশ কমে গেল 1900 টাকা, ক্রেডিট হলো। অ্যাকাউন্টস পেয়েবল রোজি লাইবিলিটিস কমে গেল 2000 টাকা, ডেবিট হলো। আর ক্যাপিটালে আমার ইনকাম যোগ হয়েছে 100 টাকা, ক্যাপিটাল বেড়ে গেলে হয় ক্রেডিট। এখন তাহলে জার্নাল এন্ট্রিজ এর বেলায় আমরা ক্যাপিটাল লিখতে পারি না, কি কারণে ক্যাপিটাল বেড়ে গেল সেই কারণটা লিখতে হয়। তাহলে সেই কারণটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভড, ডিসকাউন্ট রিসিভড। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি গিয়ে কি দাঁড়ালো? আমাদের জার্নাল এন্ট্রি দাঁড়ালো অ্যাকাউন্টস পেয়েবল রোজি ডেবিট
2000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1900 টাকা, ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ক্রেডিট 100 টাকা। তাহলে দুইটা ক্রেডিট যোগ করলে দেখবেন 2000 টাকাই হবে। হ্যাঁ, এটা হলো আমাদের 5 নাম্বার এন্ট্রি কোশ্চিন 5 এর। এখন আমরা 6 নাম্বার এন্ট্রিতে যাব। বলছে রিসিভড রুপিস 3800 ফ্রম সুমিত ইন ফুল সেটেলমেন্ট অফ 4000। আমি রিসিভ করছি, তার মানে কি? তার মানে আমার সাথে সেটেলমেন্ট করা হচ্ছে। আমি রিসিভ করছি, এটার মানে হচ্ছে আমার সাথে সেটেলমেন্ট করা হচ্ছে। এই 4 আর 5 নাম্বার এন্ট্রিটা আমি সেটেলমেন্ট করছিলাম, আমার লাভ হচ্ছিল। এখন আমার সাথে সেটেলমেন্ট করা হবে, তার মানে আমার লস হবে। ঠিক আছে, তাহলে 6 নাম্বার এন্ট্রিটা আমরা এখন করব। আচ্ছা, কোশ্চিন 5 এর 6 নাম্বার এন্ট্রিতে 3800 টাকা আমি রিসিভ করেছি, পেতাম 4000। ঠিক আছে, কার কাছে? সুমিতের কাছে। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল সুমিত 4000। আচ্ছা, আমার ক্যাশ ইনক্রিজ হবে, ক্যাশ ইনক্রিজ হবে, কারণ আমি রিসিভ করেছি কত টাকা? 3800 টাকা। আর আমার অ্যাকাউন্ট রিসিভেবল সুমিত নাকি? হ্যাঁ, সুমিত, এটা ডিক্রিজ হবে, এটা ডিক্রিজ হবে 4000 টাকা। 4000 টাকা পেতাম, সে 3800 টাকা দিয়ে খাতা কেটে নিয়েছে। হ্যাঁ, তাহলে আমার কি হয়েছে? লস হয়েছে। কত টাকা? 200 টাকা। লস হলে ক্যাপিটালে যায়, ক্যাপিটাল ডিক্রিজ হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, ক্যাপিটাল ডিক্রিজ হলো 200 টাকা। কারণ কি ক্যাপিটাল কমে গেল কেন? কারণ এটা আমার লস। লস হলে ক্যাপিটাল কমে যায়, প্রফিট হলে ক্যাপিটাল বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটাকে, এই ইকুয়েশনটাকে জার্নাল এন্ট্রিজে কনভার্ট করব। দেখেন, ক্যাশ আমার অ্যাসেট, অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে হয় ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল সুমিত, যাকে আমি বাকি বিক্রি করেছিলাম, যার কাছে ফিউচারে টাকা পেতাম, সে আজকে টাকা দিয়ে খাতা কেটে নিয়েছে, তাহলে দায় কমে গেছে, দায় অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, তাহলে আমার অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কমে গেলে কি হয়? সরি, অ্যাকাউন্ট রিসিভেবল সুমিত, এটা হচ্ছে আমার অ্যাসেট, ফিউচারে আমি তার কাছে টাকা পেতাম, তো এই টাকা সে আমাকে আজকে সেটেলমেন্ট করে নিয়েছে, তার নাম কেটে দিতে হবে। তাহলে অ্যাসেট যদি কমে যায় তাহলে হবে ক্রেডিট। ওকে, আচ্ছা, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল সুমিত অ্যাকাউন্ট ক্রেডিট। আর এইখানে দেখেন ক্যাপিটাল 200 টাকা কমে গেছে, ক্যাপিটাল কমে গেলে হয় হলো ডেবিট। ঠিক আছে, ডেবিট। আচ্ছা, এখন যখন আমরা জার্নাল এন্ট্রিজ করব তখন ক্যাপিটাল কথাটা লেখা যায় না। কি কারণে? কি কারণে ক্যাপিটাল কমে গেল সেটা আমাকে লিখতে হবে। তাহলে ক্যাপিটাল কেন কমে গেল? কারণ আমি ডিসকাউন্ট অ্যালাউড করেছি, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড করেছি, এই কারণে আমার ক্যাপিটাল কমে গেছে। কত টাকা? 200 টাকা। ঠিক আছে, তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো? আমার জার্নাল এন্ট্রিজ দাঁড়ালো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 3800 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট 200 টাকা, আর অ্যাকাউন্টস রিসিভেবল সুমিত ক্রেডিট 4000 টাকা। ঠিক আছে, এটা হলো আমাদের 6 নাম্বার এন্ট্রি। এখন আমরা কোশ্চিন 5 এর 7 নাম্বার এন্ট্রিতে যাব। ঠিক আছে, আচ্ছা, কোশ্চিন 5 এর 7 নাম্বার এন্ট্রিতে বলছে ক্যাশ রিসিভড ক্যাশ ফ্রম প্রমোদ at 3% ডিসকাউন্ট ফর অ্যামাউন্ট ডিউ 10,000। আচ্ছা, আচ্ছা, আমি ক্যাশ রিসিভ করেছি প্রমোদের কাছ থেকে 3% ডিসকাউন্ট দিয়ে। ঠিক আছে, আচ্ছা, 10,000-এর 3% ডিসকাউন্ট মানে কত? আমরা আগে এটা হিসাব করব। 300। আচ্ছা, এটা আমি এই পাশে করছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন, এটা হলো কোশ্চিন 5 এর 7। আচ্ছা, 7 নাম্বার এন্ট্রি। আচ্ছা, 10,000 টাকার 3%, হ্যাঁ, মানে হচ্ছে 300 টাকা, 300 টাকা। এখন বলছে এই 300 টাকা কি বলছে? বলছে রিসিভড ক্যাশ ফ্রম প্রমোদ, প্রমোদের কাছ থেকে আমি টাকা পেয়েছি এট 3% ডিসকাউন্ট, 3% ডিসকাউন্ট, অ্যামাউন্ট ডিউ 10,000। প্রমোদের কাছে আমি 10,000 টাকা পাইতাম, সে 3% ডিসকাউন্ট নিয়ে আমাকে টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ,
তাহলে এখন আমরা এটা করব যে এটা কি হবে দেখেন, আমরা কি জানি, অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। আচ্ছা, এটা আমরা জানি। আচ্ছা, এখন এখানে দেখেন, আচ্ছা অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে হয় ডেবিট, অ্যাসেট যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট। লাইবিলিটিস বা অনার্স ইকুইটি যদি বেড়ে যায় হয় ক্রেডিট, লাইবিলিটি বা অনার্স ইকুইটি যদি কমে যায় হয় ডেবিট। ঠিক আছে, এখন এই 7 নাম্বার এন্ট্রিটা, আচ্ছা আমরা এইখানে করি। 7 নাম্বার এন্ট্রিটাতে আমি কি বলছে, বলছে রিসিভড ক্যাশ। আচ্ছা, ক্যাশ রিসিভ করে ফেলেছি কত টাকা, ক্যাশ ইনক্রিজ হয়ে গেছে ৯,৭০০ টাকা। ১০,০০০-এর মধ্যে ৩০০ টাকা তো ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, আর কার কাছ থেকে রিসিভ করেছি, যার কাছে আমি টাকা পেতাম, অ্যাকাউন্ট রিসিভেবল প্রমোদ, পি আর এ এমওডি, PRAMOD, অ্যাকাউন্ট রিসিভেবল প্রমোদ, কত টাকা ডিক্রিজ হয়ে গেছে ১০,০০০ টাকা। ঠিক আছে, ১০,০০০ টাকা আমি পাইতাম, ডিক্রিজ হয়ে গেছে। তাহলে ৩০০ টাকা কি হয়েছে, ৩০০ টাকা ক্যাপিটালে যাবে। এটা হলো ক্যাপিটাল কমে যাবে, কারণ হলো ৩০০ টাকা এটা আমার লস হয়েছে। লস কেন? আচ্ছা আচ্ছা, এখন দেখেন ক্যাশ যদি আমার বেড়ে যায় হয় ডেবিট। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমার অ্যাসেট, কমে গেলে হয় ক্রেডিট, আর ক্যাপিটাল কমে গেলে হয় ডেবিট। ঠিক আছে, এখন যখন আমরা জার্নাল এন্ট্রিজ করব, আমরা যখন জার্নাল এন্ট্রিজ করব তখন আসলে ক্যাপিটাল কথাটা লেখা যায় না। কি কারণে ক্যাপিটাল কমে গেল সেটা লিখতে হয়, সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ৯,৭০০, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট ৩০০। আচ্ছা, এটা হলো লস বাই এক্সপেন্স, আর অ্যাকাউন্ট রিসিভেবল প্রমোদ ক্রেডিট ১০,০০০। ঠিক আছে, এটা হলো 7 নম্বর এন্ট্রি। এবার আমরা 8 নম্বর এন্ট্রিতে যাব। 8 আর 9 দুইটা আরো এন্ট্রি আছে, আমি জাস্ট বলি। 8 নম্বর এন্ট্রিতে বলছে এ চেক রিসিভড ফ্রম সোনিয়া at 5% ডিসকাউন্ট ফর ক্লেম অ্যামাউন্ট ৩,০০০। আচ্ছা, ৩,০০০ টাকা সোনিয়ার কাছে পাওয়া যেত, তার কাছ থেকে 5% ডিসকাউন্টে একটা চেক পাওয়া গেছে। ঠিক আছে, ৩,০০০ টাকার 5% কত হয়? ১৫০ টাকা। আচ্ছা, ১৫০ টাকা। আচ্ছা, তাহলে ১৫০ টাকা ডিসকাউন্ট দিয়ে নিয়ে সে আমাকে টাকা দিয়েছে। চেক রিসিভ ফ্রম সোনিয়া, সোনিয়ার কাছ থেকে আমি টাকা পেয়েছি কত, তাহলে ২৮৫০ টাকা। আচ্ছা, আমি জাস্ট বলে দিই, ৩,০০০ টাকার 5% মানে হচ্ছে ১৫০ টাকা। ঠিক আছে, ১৫০ টাকা, এই ১৫০ টাকা, তাহলে ১৫০ টাকা সে ডিসকাউন্ট নিয়েছে, বাকি টাকাটা আমাকে দিয়েছে। তাহলে ক্যাশ আমার ইনক্রিজ হবে ২৮৫০ টাকা। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল সোনিয়া, অ্যাকাউন্টস রিসিভেবল সোনিয়া ডিক্রিজ হবে ৩,০০০ টাকা। ওকে, আর দেখেন আমি পেতাম ৩,০০০, সে ২৮৫০ টাকা আমাকে দিয়েছে, তাহলে আমার লস কত? ক্যাপিটাল থেকে আমার লস, ক্যাপিটাল কমে যাবে, ক্যাপিটাল কমে যাবে ১৫০ টাকা, ১৫০ টাকা, কারণ হচ্ছে এটা আমার লস। ওকে, আচ্ছা এখন, আচ্ছা এখন তাহলে আপনারা একটু দেখেন। আচ্ছা, আপনারা একটু মনোযোগী হন। ৩,০০০ টাকা আমি সোনিয়ার কাছে পেতাম, সে 5% ডিসকাউন্টে আমাকে পেমেন্ট করেছে। আচ্ছা, ২৮ নাম্বার না, ৮ নাম্বার, এ চেক রিসিভড। আচ্ছা, এটা চেক বলেছে, তাহলে আমার ব্যাংক বাড়বে, হ্যাঁ, ক্যাশ না, এখানে বাড়বে ব্যাংক।
ব্যাংক ইনক্রিজ হবে, ঠিক আছে, ব্যাংক। আচ্ছা, ব্যাংক 2850 টাকা আমার ইনক্রিজ হলো, কারণ আমি এটা চেক পেয়েছি, আর সোনিয়ার কাছে 3000 টাকা পেতাম অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা ডিক্রিজ হয়ে গেছে। আর যেহেতু 150 টাকা কম পেয়েছি, এটা আমার লস। হ্যাঁ, এটা ক্যাপিটালে যাবে, ক্যাপিটাল কমে যাবে। তাহলে দেখেন, ব্যাংক হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল সোনিয়া, এটাও আমার অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে তাই হবে ক্রেডিট। আর ক্যাপিটাল, ক্যাপিটাল কমে যাচ্ছে 150 টাকা, এটা আমার লস। আচ্ছা, ক্যাপিটাল কমে গেলে হয় ডেবিট, ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের জার্নাল। এখন আসলে ক্যাপিটাল নামটা তো লেখা যায় না, কি কারণে ক্যাপিটাল কমে গেল সেই কারণটা আমাদেরকে লিখতে হবে। ক্যাপিটাল কেন কমে গেছে? কারণ আমি ডিসকাউন্ট অ্যালাউড করেছি, ডিসকাউন্ট অ্যালাউড করেছি, ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড করেছি। তাহলে দেখেন আমার জার্নাল এন্ট্রিজ কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2850, ডিসকাউন্ট অ্যালাউড 150 টাকা ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল সোনিয়া ক্রেডিট 3000 টাকা, ঠিক আছে। অ্যামাউন্ট দেখেন সেম সেম মিলে যাবে। এটা হচ্ছে 8 নম্বর এন্ট্রি। এখন এই কোশ্চিন 5 এর লাস্ট এন্ট্রি আমরা করব, সেটা হচ্ছে 9 নম্বর এন্ট্রি। কি বলছে দেখেন, বলছে এ চেক ইস্যুড, ইস্যুড মানে হচ্ছে পেড, পরিশোধ করা। আমি কখন চেক ইস্যু করি? আমি যখন ক্রেডিটরের দেনা পরিশোধ করব তখন আমি চেক ইস্যু করব। হ্যাঁ, এটা পেমেন্ট চেক বলে এটাকে। এ চেক ইস্যুড মানে আমি পে করছি টু আগারওয়াল, আগারওয়ালকে আমার ক্রেডিটর, যার কাছ থেকে আমি হয়তো বাকি কিনেছি, ঠিক আছে। তাহলে এ চেক ইস্যুড টু আগারওয়াল এট 5% ডিসকাউন্ট ফর ক্লেম অ্যামাউন্ট 4000। আচ্ছা, আগারওয়াল আমার কাছে পেত 4000 টাকা, 4000-এর 5% মানে 200 টাকা কম দিয়ে তাকে আমি পেমেন্ট পাঠিয়েছি, ঠিক আছে। তাহলে কি হবে দেখেন। আচ্ছা, 9 নাম্বার এন্ট্রি, 4000 টাকা এর 5%, তার মানে 200 টাকা, ঠিক আছে, 200 টাকা। তাহলে আমি পেমেন্ট দিয়েছি 9 নম্বরে এ চেক ইস্যুড, তাহলে আমার ব্যাংক কমে যাবে, ব্যাংক কমে যাবে, কারণ আমি পেমেন্ট দিয়েছি কত টাকা? 3800 টাকা। হ্যাঁ, 4000 টাকার মধ্যে 200 টাকা বাদ, তাহলে আমি দিয়েছি কত? 3800 টাকা। আচ্ছা, আমার অ্যাকাউন্টস পেয়েবল আগারওয়াল, এটা আমার লাইবিলিটিস ছিল, কারণ তার কাছ থেকে আমি বাকি কিনেছিলাম। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল আগারওয়াল আমার কাছে টাকা পেত কত? 4000 টাকা। 4000 টাকার বাকি আমি 3800 টাকা দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা, তাহলে আমি 200 টাকা কম দিয়েছি, মানে এটা আমার ইনকাম, এটা ক্যাপিটালে ইনক্রিজ করবে, ক্যাপিটালে যোগ হবে 200 টাকা। 200 টাকা কি? 200 টাকা হচ্ছে আমার প্রফিট, ওকে, 4750। প্রফিট। আচ্ছা, এখন আমরা যখন জার্নাল এন্ট্রিজ করব তখন কি হবে দেখেন। জার্নাল এন্ট্রিজে ব্যাংক হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল আগারওয়াল, এটা আমার লাইবিলিটিস, লাইবিলিটিস কমে গেলে হয় ডেবিট। আচ্ছা, ক্যাপিটাল যদি আমার বেড়ে যায় তাহলে হয় ক্রেডিট, ওকে। এখন জার্নাল এন্ট্রিজ তো করে ফেললাম, কিন্তু ক্যাপিটাল কথাটা তো লেখা যায় না, কি কারণে ক্যাপিটাল বেড়ে গেল সেই কারণটা আমাকে বলতে হবে। ক্যাপিটাল বেড়ে গেছে কেন? ক্যাপিটাল বেড়ে গেছে কারণ হলো আমি ডিসকাউন্ট রিসিভ করেছি, ডিসকাউন্ট রিসিভ করেছি, ঠিক আছে। তাহলে ফাইনালি আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো? আমার জার্নাল এন্ট্রিজ দাঁড়ালো অ্যাকাউন্টস পেয়েবল আগারওয়াল ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, আর ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এটা হলো 4000 টাকা, ব্যাংক ক্রেডিট এটা হলো 3800 টাকা, আর ডিসকাউন্ট রিসিপ্ট এটা আমার ইনকাম বা প্রফিট, এটা ক্রেডিট হবে 200 টাকা। তাহলে অ্যামাউন্ট দেখবেন সেম সেম ট্যালি করবে, 4000 4000 ডেবিট এবং ক্রেডিটে, ঠিক আছে। এই হলো আমাদের কোশ্চিন নাম্বার 5 এর জার্নাল এন্ট্রিজ। এইখানে দেখেন মেনলি এটা ডিসকাউন্ট রিলেটেড জার্নাল। হ্যাঁ, এই বইটাতে খুব সুন্দর করে সেগমেন্ট করে দেওয়া আছে। আমরা যতগুলা করলাম দেখেন 1 আর 2 বাদ দিয়ে বাকি সবই ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট অ্যালাউড,
তারপরে আপনি দেখেন এখানে ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট রিসিভ, ঠিক আছে। আচ্ছা, ডিসকাউন্ট যদি আমরা ডিসকাউন্ট অ্যালাউড করি তাহলে এটা আমার এক্সপেন্স বা লস, আর যদি ডিসকাউন্ট রিসিভ করি তাহলে এটা হচ্ছে আমার ইনকাম। এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটেলমেন্ট যে করে তার লাভ হয়, যার সাথে সেটেলমেন্ট করা হয় তার লস হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে একটু বলি, আমাদের হাফ টাইম হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যেই। এটা করলাম, হাফ টাইমের পরে আমরা এর পরের কোশ্চিনটা 6 নম্বর কোশ্চিনটা করব। এইভাবে আর 1-2টা দিন আমরা জার্নালগুলো কমপ্লিট করব। ইনশাল্লাহ জার্নালগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আর জার্নালের পরে আমরা ট্রায়াল ব্যালেন্স লেজার একটা ক্লাসে করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে এইভাবে আমরা ধাপে ধাপে আগাবো। হ্যাঁ, জার্নালে এত গুরুত্ব দেওয়া বা এত সময় দেওয়ার এটাই কারণ যে এটা সবচেয়ে মেজর জায়গা। এখানে যার দুর্বলতা থাকবে আসলে সে কখনো সাকসেস হতে পারবে না। এই জন্য আপনাদেরকে বারবার বলবো, ইকুয়েশন এবং জার্নাল সবগুলো কোশ্চিন করবেন, বুঝে বুঝে করবেন। যার যার প্রবলেম আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে জার্নাল এন্ট্রিটা আমি করলাম, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? এই যে 2-1 মিনিট কথা বলতে পারবো এর মধ্যে আমাকে একটু আপনারা বলেন যে এই জার্নাল এন্ট্রিজ কারো কোনো কোশ্চিন আছে নাকি, বা কেউ কোনো জায়গাটা বুঝতে পারেন নাই এমন কিছু আছে নাকি? থাকলে আমাকে বলেন। আচ্ছা, কেউ কোনো কথা যদি না বলে তাহলে কি আমি অ্যাজিউম করে নিব যে আপনারা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, 2জন নতুন মানুষ আছে, আমি একটু তাদের সাথে কথা বলি। শিউলি আপু একটু বলেন তো, এই যে ইকুয়েশন করলাম, ইকুয়েশন থেকে সেটাকে আবার জার্নালে কনভার্ট করছি, কি কারণে হচ্ছে এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর তাসলিমা আপু একটু বলেন তো, আপনিও তো একটু নতুন মানুষ। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে খুবই ভালো খবর। আর এর বাইরে আপনারা যারা আছেন, আজকে শুধু একজন নতুন মানুষ জয়েন করেছে, সেটা শামীম ভাই, আর একজন মনে হয় আরিফ ভাই, তাই না? আপনারা কি একটু বুঝতে পাচ্ছেন না এখানে সমস্যা হচ্ছে? একটু বলেন তো। না, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এইটা ভাইয়া যে কোথা থেকে, মানে ম্যাথটা আমি তো আজকে নতুন, এখন এটা কি শীট থেকে করানো হচ্ছে না কোনো বই থেকে করানো হচ্ছে? না, একটা বুক আছে, আমি আপনাকে সেন্ড করে দিব। হ্যাঁ, হয়তো মিস হয়ে গেছে আমার। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই সেন্ড করে দিব। হ্যাঁ। আচ্ছা, আর আরেকজন যিনি আছেন কই গেল, হারাই গেল। কি ব্যাপার? কোথা থেকে পড়াচ্ছেন? হ্যাঁ, শামীম ভাই, আপনাকে আমি পিডিএফটা মনে হয় দিয়েছি। এটা কি জার্নাল এন্ট্রি? জি 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 জি। আচ্ছা, আমি এটা পিডিএফ জাস্ট তো আমরা প্রিন্ট করছি। জার্নাল আমি এন্ট্রিজ এর দেখতেছি। ওয়ার্কিং এটা। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সাথে পার্সোনালি কথা বলে আমি এটা বুঝাই দিব নে। আর ইসমাইল ভাই, আপনি একটু বলেন তো ক্লাসগুলো কি ক্লিয়ার হচ্ছে? জি ভাইয়া, সবকিছু ঠিক আছে। ধরতে পাচ্ছেন না আমি আমি যা বলছি, আমার জি কথাগুলো জি জি। বুঝতে পাচ্ছেন? জি ভাইয়া, এবং আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। কনসেপচুয়ালি আপনার আপনার নিজের সাথে এই কনসেপ্টটা মিলছে তো নাকি? জি, পুরোপুরি মিলতেছে ভাইয়া। আচ্ছা, আর একজন পুরাতন আছে আমাদের, মাহফুজা আপু, একটু বলেন তো। আপু জি আছেন? ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা, ভাইয়া, বুঝতে কনসেপ্টে কোনো পারতেছি। ঝামেলা নাই তো নাকি? না ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এজাজ ভাই বলেন তো, এজাজ ভাই আছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আমরা এটা অ্যাজিউম ভাইয়া করে আছি, নিলাম। কোনো হ্যাঁ। প্রবলেম না ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে ভাইয়া এটা থাকেন। কি আমরা এটা খুব কি এটা কি জি আমরা ইকুয়েশন চ্যাপ্টার করতেছি? ভাই, আমরা ইকুয়েশন করে ফেলেছি, এখন আমরা জার্নাল এন্ট্রিজ করছি ইকুয়েশনের মাধ্যমে। মানে জার্নাল এন্ট্রিজটা অনেক অনেক নিয়মে করে তো, আমি মডার্ন অ্যাপ্রোচে করছি, সেটা হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে। এটাতে হয় কি, আপনার কনসেপ্টটা খুব মানে সহজে হয়, ভুল হয় না, বুঝছেন? অনেকে গোল্ডেন রুলে করে, যে যেভাবে করে করে, আমি মডার্ন অ্যাপ্রোচে আপনাদেরকে করাচ্ছি যে ইকুয়েশন।
খাও তোমরা, দিতে গেছো ক্যামেরা।
ঠিক মতো পাওয়া যাচ্ছে না কেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওই যে একটু বাইরে ছিলাম তো, দেশের বাইরে। আপনার সাথে তো কথা হয়েছে, তো আমি জি হচ্ছে জি জি। গতকালকে ভাইয়া, আজকেও জয়েন করতে পারি নাই। দেশের বাড়িতে গিয়েছিলাম। আমি আশা করি এরপর থেকে রেগুলার থাকতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আর আপনার ভাইয়ার কি খবর? ওকে বলছি, সেও তো বললো জয়েন করবে। অসুস্থ ছিল, দেখা যাক, করবে সেও বলছে আর কি। আচ্ছা, ইনশাল্লাহ। আপনারা মানে এই জার্নাল পর্যন্ত হয়তো আপনাদের ঠিক আছে, বাট এরপরে যেহেতু পরের গুলো আমরা খুব সেন্সিটিভলি আগাতে হবে, আমাদেরকে 1 মাসের মধ্যে গ্রামার গুলো শেষ করে আমরা দেখা যাচ্ছে টপিকে ঢুকে যাব। টপিক গুলো আমাদেরকে করতে হবে। টপিক গুলো যেমন ডেপ্রিসিয়েশন, যেমন রেশিও, ইনভেন্টরি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, অনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অনেক পড়া, আসলে অনেক সিলেবাস। হ্যাঁ, তো আপনারা ঠিক একটু আছে, আমি একটু সেন্সিটিভ। বাইরে গেছিলাম ভাইয়া, ব্রেক পড়ে গেছে, যাই হোক। আশা করি জি খুব জি। বেশি পিছিয়ে যায় নাই। না না না, এটা ধরতে পারবেন ভালো যেহেতু করতে আপনারা পারবো। ফ্রি ক্লাসগুলো করেছেন। তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই সেন্সিটিভলি করেন। আমরা শুরু করলাম। এখন আমরা ঠিক কোশ্চিন আছে। নাম্বার 6 করব। আর ইনশাল্লাহ আগামী দিন বাকি যেগুলো জার্নাল এন্ট্রিজ থাকবে সেগুলো আমরা শেষ করার 12 পর্যন্ত একটা সুপ্রিম ট্রাই করব। আগে থেকে দরকার হলে একটু ম্যাটেরিয়ালস রেডি করে রাখবো। আর এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা সামনের দিকে আগাবো। এই জায়গাটা এত সময় দেওয়ার একটাই কারণ, এটা আমাদের মূল জায়গা। এখানে যদি স্ট্রং না হয় সামনে কোথাও কেউ ভালো করতে পারবে না। ঠিক আছে, বারবার বলছি। অবশ্যই আপনারা 1 থেকে 12 পর্যন্ত সলভ এক্সাম্পল করবেন, এবং এর পিছনে প্র্যাকটিস কোশ্চিন দেওয়া আছে 21টা অ্যান্সার গুলোর পিছনে। সেই প্র্যাকটিস কোশ্চিন গুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। যে যেখানে আটকে যাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপে দিলে, অনেকেই দেয়, তাদেরকে আমি অ্যান্সার করে দিই, তারা বুঝতে পারে, না হলে খাতায় করে দরকার হলে অ্যান্সার দিব। মোট কথা, আমার সর্বোচ্চ সহযোগিতা, সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের জন্য। এখন ঘটনা হলো, আগে আপনাদের নিজেদেরকে বসতে হবে। বসার পর যদি কোনো প্রবলেম থাকে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন কোশ্চিন নাম্বার 6 শুরু করলাম। কোশ্চিন নাম্বার 6 এর 1 নাম্বার এন্ট্রিতে বলছে, 1 মিনিট। আচ্ছা, কোশ্চিন নাম্বার 6 এর 1 নাম্বার এন্ট্রিতে বলছে, পারচেজ গুডস ফ্রম এমএস চিপ ট্রেডার্স অফ ₹800 এট 10% ট্রেড ডিসকাউন্ট। আচ্ছা, ট্রেড ডিসকাউন্ট একটা নতুন টপিক, নতুন কনসেপ্ট আমাদের মাঝে এসেছে। তো ট্রেড ডিসকাউন্ট মানে কি, এটা কি আপনারা কেউ বুঝেন? একটু বলেন, যদি কারো জানা থাকে। আর কারো যদি জানা না থাকে তাহলে কোনো সমস্যা নাই, আমরা সেটা আলোচনা করব। হ্যাঁ, কারো কি জানা আছে ট্রেড ডিসকাউন্ট জিনিসটা আসলে কি? ভাইয়া, এটা এটা কারবারি বাট্টা হয়তো, যেটা হচ্ছে আচ্ছা, নগদে যে বাট্টাটা প্রদান করা হয়, যে ডিসকাউন্টটা, সেটা। না, ব্যাপারটা আসলে সেটাও না। আমি বলি, যেটা আপনি বলছেন ওটা ক্যাশ ডিসকাউন্ট। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আচ্ছা। আ- আচ্ছা, এটা হচ্ছে কি, যে আমরা, আচ্ছা, আমরা আপনার এই দেখবেন, আপনি অ্যাপেক্সের শোরুমে যাবেন। অ্যাপেক্সের শোরুমে যাই দেখবেন যে ওনাদের একটা ট্যাগ লাগানো আছে 3000 টাকা। তাহলে 3000 টাকাই সেটার দাম। কোম্পানি ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি দিয়ে দেয় 3000 টাকা। এখন 3000 টাকার উপরে ওটাকে আর বিক্রি করা যায় না। তো একটা যে শোরুম আলা সেটা কিনে নিয়ে আসে, তাহলে তার লাভ কি? সে সারা বছর শোরুমের ভাড়া দিবে, কর্মচারীর খরচ দিবে। তখন ওই কোম্পানি করে কি, অ্যাপেক্স কোম্পানি ওনাদেরকে একটা ছাড় দেয় 10% বা 20%। হ্যাঁ, যে এইটা তোমার প্রফিট, তুমি ওই 3000 টাকাতেই বেচবা, বাট এই যে 20% ছাড় দিচ্ছি, এটা হচ্ছে তোমার প্রফিট। ঠিক আছে? তো এইটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট, যেটার কারণে খুচরা ব্যবসায়ীদের প্রফিট জেনারেট হয়। ঠিক আছে? ট্রেড ডিসকাউন্ট। তো ট্রেড ডিসকাউন্টটা কখন হয়? ট্রেড ডিসকাউন্টটা হয় মেমোর সময়।
ট্রেড ডিসকাউন্টটা বাদ হয়ে যায় মেমো করার আগেই। মেমোতে ট্রেড ডিসকাউন্ট কখনো আসে না, ঠিক আছে? এটা মেমো হওয়ার আগেই ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে তখন মেমো বানানো হয়, ঠিক আছে? এটা হলো ট্রেড ডিসকাউন্ট। আরেকটা আছে ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট এটার বিষয়টা আমি একটু বলি। এই দুইটার মধ্যে একটু সিম্পল একটা ডিফারেন্সিয়েট আছে, আমি করে দিই। ট্রেড ডিসকাউন্ট, এটা একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ওকে, ক্যাশ ডিসকাউন্ট। তাহলে এখন আমরা একসাথে জিনিসটা আলোচনা করি ডিফারেন্সিয়েট করে, তাহলে সবার সুবিধা হবে। দেখেন, ট্রেড ডিসকাউন্ট মেমো করার আগে বাদ দেয়া হয়। মেমো করার আগে, হ্যাঁ, মেমো করার আগে বাদ দেয়া হয়, বাদ দেয়া হয়। আর ক্যাশ ডিসকাউন্ট মেমো করার পরে বাদ দেওয়া হয়, ঠিক আছে? মেমো করার পরে বাদ দেওয়া হয়। এটা হচ্ছে এদের মেজর ডিফারেন্স, ঠিক আছে? কিভাবে দেখেন, ওই যে আপনার অ্যাপেক্সের 3,000 টাকা স্যান্ডেলের দাম, তো তারা অ্যাপেক্সের শোরুমওয়ালাকে কোম্পানি বলল, ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি 3,000 টাকায় বিক্রি করো, তোমাকে আমরা 20% একটা ডিসকাউন্ট দিয়ে দিব। তাহলে 3,000-এ তুমি 20% মানে 600 টাকা তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা, প্রফিট পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ট্রেড ডিসকাউন্ট। তাহলে কোম্পানি যখন অ্যাপেক্সের শোরুমওয়ালাকে মেমো করে দিবে, হ্যাঁ, তখন কত টাকায় দিবে? 2,400 টাকায় দিবে, ঠিক আছে? তাহলে মেমো করার আগেই তার ট্রেড ডিসকাউন্টটা বাতিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আর ক্যাশ ডিসকাউন্ট কোনটা? ধরেন আপনি ক্রেডিটরের কাছ থেকে বাকি কিনেন, বাকি কিনতে যে আপনি 1,00,000 টাকার মাল কিনলেন, কিনার পর মেমো হয়ে গেল, তখন ক্রেডিটর আপনাকে বলছে যে আজকে যদি তুমি ক্যাশ পেমেন্ট করো তাহলে তোমাকে 2% ডিসকাউন্ট দিব এখনই, আর যদি তুমি পরে দাও তাহলে এই ডিসকাউন্টটা পাবা না। তার মানে মেমো করার পরে আপনি যদি নগদ টাকা দিয়ে দেন তাহলে হলো আপনার ক্যাশ ডিসকাউন্ট, আপনি একটা ছাড় পাবেন। আর যদি না দেন তাহলে সেই ডিসকাউন্টটা পাবেন না, ঠিক আছে? তাহলে মেমো করার আগে হয় ট্রেড ডিসকাউন্ট, আর মেমো করার বাদ দেওয়া হয় ট্রেড ডিসকাউন্ট, আর মেমো করার পরে ক্যাশ ডিসকাউন্ট বাদ দেওয়া হয়, ঠিক আছে? যদি কোনো ক্যাশ ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে, সব সময় যে থাকবে সেটাও না, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ডিফারেন্স বিটুইন ট্রেড ডিসকাউন্ট এন্ড ক্যাশ ডিসকাউন্ট, মেজর ডিফারেন্স। আরো অনেক ডিফারেন্স থাকতে পারে, আমরা জাস্ট এটুকু জানবো। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা 6 নম্বর জার্নাল এন্ট্রিতে চলে যাব। এইটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট রিলেটেড। আচ্ছা, দেখেন এখানে কি বলছে। বলছে purchase goods from MS Chip traders at ₹8,000 at 10% trade discount। তাহলে ট্রেড ডিসকাউন্ট মেমো করার আগেই বাদ হয়ে যায়, সুতরাং এটার কোনো ভ্যালু নাই। এটা একটা ডিস্ট্রাকশন টাইপের, হ্যাঁ, বিভ্রান্ত করার জন্য দেয়। যারা জানে না তারা এই বিভ্রান্তিতে পড়ে যায়। আমরা জানি যে মেমো করার আগে ট্রেড ডিসকাউন্ট বাদ হয়ে যায়, সুতরাং এটা আমরা কখনো ক্যালকুলেট করব না। এটা হলো মূল কথা। তাহলে 8,000 এর 10%, এটা আমরা ক্যালকুলেট করব। 1 নাম্বার এন্ট্রি, 8,000 টাকার 10% মানে কত টাকা? 800 টাকা, হ্যাঁ, 800 টাকা। এই 800 টাকা বাদ দিয়ে আমাদের হিসাব নিকাশ হবে। বলছে পারচেজ গুড ফ্রম চিপ ট্রেডার্স 8,000 at 10% ট্রেড ডিসকাউন্ট। আচ্ছা, বাকিতে আমি মাল কিনেছি চিপ ট্রেডার্স এর কাছ থেকে, তাহলে আমার কি হবে? গুডস বেড়ে যাবে, তাই না? অ্যাসেট সাইডে আমার কি হবে? গুডস বেড়ে যাবে, গুডস ইনক্রিজ। কত টাকার? আমি যদি 8,000 থেকে 800 বাদ দিই তাহলে আমার টাকা হচ্ছে 7,200 টাকা। কত টাকা? 8,000 বিয়োগ 800, তাহলে আমার কিনা হচ্ছে 7,200 টাকা, ঠিক আছে? 7,200 টাকা। তাহলে আমার গুডস বেড়ে যাবে 7,200 টাকার, যেহেতু আমি বাকি কিনেছি। হ্যাঁ, এখানে নাম দেওয়া আছে গুডস ফ্রম MS চিপ ট্রেডার্স 8,000, মানে তাহলে MS চিপ ট্রেডার্স অ্যাকাউন্টস পেয়েবল, হ্যাঁ, MS চিপ, আচ্ছা, টি ফর ট্রেডার্স, এইটা লাইবিলিটিস আমার বেড়ে যাবে, কারণ আমি বাকিতে কিনেছি। কত টাকার মাল কিনেছি? 7,200 টাকা, ঠিক আছে? এখন আপনারা দেখেন, আমার গুডস হচ্ছে কি? গুডস হচ্ছে আমার অ্যাসেট। অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট, হ্যাঁ। আর এখানে MS চিপ ট্রেডার্স, হ্যাঁ, MS চিপ ট্রেডার্স এই হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে আমার লাইবিলিটিস। লাইবিলিটিস বেড়ে গেলে হয়ে যায় ক্রেডিট, ঠিক আছে? তাহলে
আচ্ছা, গতদিন কি আমরা 6 নম্বর কোশ্চিনটা আলোচনা করেছিলাম? কেউ বলতে পারেন, শিমুল ভাই? না ভাই, আলোচনা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আমাদের এই গুডস বেড়ে গেল 7,200 টাকার, এটা হলো ডেবিট। আর অ্যাকাউন্টস পেয়েবল এমএস চিপ ট্রেডার্স বলো। লাইবিলিটিস বেড়ে গেল ওনার কাছে আমার 7,200 টাকার, কারণ আমি ওনার কাছে আজকে সরি বাকি বলতে বলো কিনেছি কেন? গুডস, ভবিষ্যতে আমাকে এই টাকা দিতে হবে। আর ফিউচারে যখনই কিছু পে করতে হয় সেটাই হলো লাইবিলিটিস, ঠিক আছে? তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হবে? গুডস তো আমরা লিখতে পারবো না, গুডস কি কারণে বেড়ে গেছে সেই কারণটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে গুডস কি কারণে বেড়ে গেছে? গুডস বেড়ে গেছে কারণ আমি পারচেস করেছি। তাহলে এখানে কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর এমএস অ্যাকাউন্টস পেয়েবল এমএস চিপ ট্রেডার্স ক্রেডিট, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার এন্ট্রি। এখন এই 1 নাম্বার এন্ট্রির পরে আমরা 2 নাম্বার এন্ট্রিতে যাব, ঠিক আছে? 2 নাম্বার এন্ট্রিতে বলছে পারচেস গুডস ফ্রম রিচ লিমিটেড অফ ₹5,000 at 5% trade discount and paid in cash। আচ্ছা, ক্যাশে পরিশোধ করেছে 5,000-এর 5%। তাহলে প্রথমে আগে অ্যামাউন্টটা আমরা বের করে নিব। 5,000 টাকার জি, আচ্ছা, 5,000 টাকার 5% মানে হচ্ছে 2,500 টাকা, ঠিক আছে? তাহলে যদি আমরা 5,000 টাকা থেকে 5,000 টাকা থেকে যদি 2,500 টাকা, সরি সরি, কি বল, ও 250 টাকা, সরি 250। তাহলে 5,000 টাকা থেকে 250 টাকা যদি আমরা বিয়োগ দিই, হবে 4,750 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে পারচেস গুডস ফ্রম রিচ লিমিটেড 5,000 এট দ্য রেট 5% ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড পেড ইন ক্যাশ, ক্যাশে পরিশোধ করেছি। আচ্ছা, তাহলে আমার ক্যাশ চলে গেছে, ক্যাশ কমে গেছে কত টাকা? 4,750 টাকা ক্যাশ কমে গেছে। আচ্ছা, আর আমি কি করেছি? আমি গুডস পারচেস করেছি, গুডস পারচেস করেছি, গুডস পারচেস করেছি কত টাকার? 4,750 টাকার। আচ্ছা, তাহলে আমরা দেখব যে পারচেস গুডস ফ্রম রিচ লিমিটেড 5,000 at 5% trade discount and paid in cash। তার মানে আমার ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট, গুডস হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট। এখন আমি যখন জার্নাল এন্ট্রি করব তখন গুডস লেখা যায় না, গুডস এর পরিবর্তে লিখতে হবে কি কারণে গুডস বেড়ে গেছে, কারণ হলো আমি পারচেস করেছি, ঠিক আছে? তাহলে আমাদের জার্নাল এন্ট্রিজ কি দাঁড়াবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 4,750 টাকা, ঠিক আছে? এটা হলো 2 নাম্বার এন্ট্রি। এখন আমরা 3 নাম্বার এন্ট্রিতে যাব, ঠিক আছে? 3 নাম্বার এন্ট্রিতে বলছে সোল্ড গুডস টু কৃতি, কৃতির কাছে গুডস বিক্রি করা হয়েছে ওর 6,000 at 10% ট্রেড ডিসকাউন্ট, মানে 6,000 টাকার 10% ডিসকাউন্ট। তাহলে আমরা আগে 6,000 টাকা গুণিত 10% করে নিব, যেটা হবে 600 টাকা, 600 টাকা। তাহলে যদি 6,000 টাকা থেকে 600 টাকা বাদ দিই, তাহলে 6,000 টাকা থেকে 600 টাকা বাদ দিলে 5,400 টাকা হবে, ঠিক আছে? 5,400 টাকা। আচ্ছা, এখন 3 নাম্বার এন্ট্রিতে বলছে প্রীতিকে বিক্রি করেছি 5,400 টাকার মাল বাকিতে। তাহলে কি হবে? আমার গুডস, গুডস কমে যাবে 5,400 টাকার, কারণ আমি সেল করেছি, বিনিময়ে আমি টাকাও পাইনি, মানে ভবিষ্যতে পাবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কৃতি, অ্যাকাউন্টস রিসিভেবল কৃতি, এটা আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে যাবে কত টাকা? 5,400 টাকা, ঠিক আছে? তাহলে গুডস হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল কৃতি, এটাও আমার অ্যাসেট, কারণ ভবিষ্যতে আমি তার কাছে টাকা পাবো, আজকে বাকি বেচেছি, ভবিষ্যতে একদিন না একদিন সে এই টাকাটা দিবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল কৃতি। আচ্ছা, তাহলে
আমরা এখন যখন জার্নাল এন্ট্রি করব তখন গুডস কথাটা লেখা যায় না। কি কারণে গুডস কমে গেল সেটা লিখতে হয়, কারণ হচ্ছে সেলস, আমি সেলস করেছি এই জন্য আমার ভাইয়া ঘরে গুডস কমে। জি খাতাটা একটু উপর উঠাইলে ভালো হইতো আর কি, দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, জি অবশ্যই আপনারা একটু বলবেন, আমি আসলে লিখি তো এত খেয়াল করতে পারি না, আপনারা দেখতে না পেলে একটু বলবেন, হ্যাঁ, না বললে আমি আসলে বুঝতে পারবো না। আচ্ছা এবার দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা দেখেন, 6,000 টাকার মাল বিক্রি করেছি 10% ট্রেড ডিসকাউন্ট দিয়ে, তাহলে আগে ট্রেড ডিসকাউন্টের হিসাবটা করে নিব 600 টাকা। তাহলে 6,000 থেকে যদি 600 বিয়োগ করে দিই তাহলে টাকা কত? 5,400 টাকা। এটা আমি কৃতির কাছে বাকিতে বিক্রি করেছি, তাহলে বাকিতে বিক্রি করলে প্রথমে কি হবে, আমার গুডস কমে যাবে 5,400 টাকার বিনিময়ে তার কাছে আমি টাকা পাইনি, ভবিষ্যতে পাবো, ফিউচারে রিসিভ হবে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল কৃতি কার কাছে পাবো? কৃতির কাছে। তো এটাও আমার একটা অ্যাসেট, কারণ ফিউচারে আমি তার কাছে 5,400 টাকা পাবো, যেটা একটা ফিউচার বেনিফিট। যে কোনো ফিউচার বেনিফিটকেই অ্যাসেট বলা হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কৃতি ইনক্রিজ হয়ে গেল 5,400 টাকা। তাহলে দেখেন আমার গুডস হলো অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল কৃতি এটা হলো আমার অ্যাসেট, এটা যদি বেড়ে যায় তাহলে ডেবিট। আচ্ছা এখন যখন জার্নাল এন্ট্রি করব তখন গুডস কথাটা কখনো লেখা যায় না, কি কারণে গুডস বাড়লো বা কি কারণে কমলো সেই কারণটা লিখতে হয়, ঠিক আছে? তো গুডস কমে গেছে, কি কারণে কমে গেছে? কারণ আমি সেলস করেছি, ঠিক আছে, এই জন্য সেলস লিখতে হবে। তাহলে আমার জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো? অ্যাকাউন্ট রিসিভেবল কৃতি অ্যাকাউন্ট ডেবিট 5,400 টাকা, আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 5,400 টাকা, ঠিক আছে? এটা হলো 3 নাম্বার এন্ট্রি। এবার আমরা 4 নাম্বার এন্ট্রিতে যাব। আচ্ছা কোশ্চেন 6 এর 4 নাম্বার এন্ট্রি বলছে সোল্ড গুডস টু মনিকা 4,000 at 5% ট্রেড ডিসকাউন্ট এন্ড মানি রিসিভড বাই চেক। আচ্ছা মনিকাকে আমি 4,000 টাকার মাল 5% ডিসকাউন্টে বিক্রি করেছি, ঠিক আছে? তাহলে আগে আমরা 4,000 টাকার 5% বের করব, 4,000 টাকা গুণিত 5%, তাহলে হচ্ছে 200 টাকা, ঠিক আছে? 200 টাকা। এখন বলছে মনিকাকে আমি বিক্রি করেছি, তাহলে কত টাকায়? 4,000 থেকে 200 বাদ হয়ে যাবে, 4,000 টাকা মাইনাস 200 টাকা, তাহলে হচ্ছে আমার 3,800 টাকা আমি মনিকাকে বিক্রি করেছি, এবং চেকের মাধ্যমে মানিটা রিসিভ বাই চেক, হ্যাঁ টাকাটা চেকের মাধ্যমে রিসিভ করেছি। তাহলে কি হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট বেড়ে যাবে, ব্যাংক ইনক্রিজ কত টাকা? 3,800 টাকা। আর কি হবে, আমি সোল্ড গুডস বিক্রি করেছি, তাহলে গুডস কমে যাবে, আমার গুডস ডিক্রিজ হয়ে যাবে 3,800 টাকা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আপনারা দেখেন, ব্যাংক হচ্ছে আমার অ্যাসেট, ব্যাংক যদি বেড়ে যায় তাহলে ডেবিট, গুডসও আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা তাহলে এই পাশে কোনো কাজ নেই। তাহলে একটা জিনিস দেখেন, একটা অ্যাসেট বাড়লো ব্যাংক, আর একটা অ্যাসেট কমলো গুডস। এখন দেখেন গুডস আমরা কখনো লিখতে পারি না, কি কারণে গুডস কমে গেল সেই কারণটা আমাদেরকে লিখতে হবে। কি কারণে এখানে 3,800 টাকার গুডস কমে গেল? কারণ এটা হলো সেলস, ঠিক আছে? তাহলে আমরা জার্নাল এন্ট্রি কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 4 নাম্বার এন্ট্রি। এইবার আমরা 5 নাম্বার এন্ট্রিতে চলে যাব, জাস্ট আগে একটু লিখে নিই। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল বেস্ট 10%, গুডস করছে 10%, 8,000। আচ্ছা 5 নাম্বার এন্ট্রিতে বলছে 5 নাম্বার এন্ট্রিতে বলছে খুব অ্যাডভান্স দুইটা এন্ট্রি, কোশ্চেন 6 এর 5 আর 6,
এই দুইটা আপনারা খুব মনোযোগ দিয়ে শিখবেন। বলছে পারচেজ গুডস ফ্রম বেস্ট ডিলার অফ ₹10,000 at 20% ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড 2% ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, তার মানে কি বলছে এটা? এটা বলছে যে আমরা বেস্ট ডিলারের কাছ থেকে 10,000 টাকার মাল 20% ট্রেড ডিসকাউন্টে কিনেছি। 10,000-এর 20% মানে 2,000 টাকা, মানে 8,000 টাকায় মেমো হয়েছে এবং ক্যাশ পেমেন্ট করলে 160 টাকার ডিসকাউন্ট পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এখন এটার জার্নাল এন্ট্রিজ মানে ইকুয়েশনের মাধ্যমে আমরা করব। হ্যাঁ, তাহলে দেখেন কি বলছে। পারচেজ গুডস, গুডস বেড়ে গেল, তাহলে গুডস ইনক্রিজ হয়ে গেল কত টাকার? 8,000 টাকার। ঠিক আছে, পারচেজ গুডস বেস্ট ডিলার ফ্রম 10,000-এর 20%। আচ্ছা দেখেন 10,000 ইন্টু 20% মানে হচ্ছে 2,000 টাকা। তাহলে আমরা যদি 10,000 থেকে 2,000 বিয়োগ করি তাহলে থাকে 8,000 টাকা। ঠিক আছে, এই যে 8,000 টাকা, এইটা আমার গুডস ইনক্রিজ হলো যেহেতু আমি পারচেজ করেছি। হ্যাঁ, এবং বলছে কি যে 2% ক্যাশ ডিসকাউন্ট, আমি ক্যাশ টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমার কাছ থেকে ক্যাশ চলে যাবে। ক্যাশ চলে যাবে কত টাকা? আচ্ছা, 8,000 টাকার 2% ক্যাশ ডিসকাউন্ট বলেছে 2%, তাহলে 160 টাকা। ঠিক আছে, 160 টাকা এটা আমি ক্যাশ ডিসকাউন্ট রিসিভ করেছি। তাহলে 8,000 থেকে যদি 160 টাকা বিয়োগ করি আমরা, 8,000 বিয়োগ 160 তাহলে কত হয়? 7,840 টাকা, তাই না? 900, হ্যাঁ 7,840 টাকা। তাহলে ক্যাশ আমার চলে গেছে 7,840 টাকা। গুডস কিনলাম 8,000 টাকা, ক্যাশ চলে গেল 7,840 টাকা। তাহলে আমার ক্যাপিটালে আমার ইনক্রিজ হবে 160 টাকা, 160 টাকা। কেন? কারণ হলো এটা আমার প্রফিট। হ্যাঁ, এটা হলো আমার প্রফিট। কিরকম প্রফিট? এটা আমি কি করেছি এটা। আচ্ছা, এখন আপনারা আগে দেখেন গুডস হচ্ছে আমার অ্যাসেট। অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট, কমে গেলে হয় ক্রেডিট। আর লাইবিলিটিস সাইড বেড়ে গেলে হয় ক্রেডিট, কমে গেলে হয় ডেবিট। ঠিক আছে, তো গুডস হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে হয়েছে ডেবিট। ক্যাশ আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে তাই হয়েছে ক্রেডিট। আচ্ছা, ক্যাপিটাল বেড়ে গেছে, ক্যাপিটাল বেড়ে গেলে হয় ক্রেডিট। ঠিক আছে, এখন যখন জার্নাল এন্ট্রিজ আমরা করব, আমরা আসলে কি লিখব? এখানে গুডস লিখতে পারবো না। কেন? ভাইয়া, জি যদি ক্যাশ ডিসকাউন্ট লেখা থাকে তাহলে আমরা বুঝে নিব এটা ক্যাশের লেনদেন হয়েছে, এটা আর লাইবিলিটিস বাড়ে নাই। জি 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 আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে গুডসটা কি হয়েছে? গুডসটা আমরা পারচেজ করেছি, তাহলে এটা হচ্ছে পারচেজ। আচ্ছা, পারচেজ ডেবিট 8,000 টাকা, ক্যাশ ক্রেডিট 7,840 টাকা। আর ক্যাপিটাল, আমার ক্যাপিটাল 160 টাকায় ইনক্রিজ হয়েছে প্রফিট। কি কারণে ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে সেই কারণটা আমাকে লিখতে হবে। কারণটা কি? কারণ হলো ডিসকাউন্ট রিসিভড, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো। আমার জার্নাল এন্ট্রিজ দাঁড়ালো পারচেস অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা, ক্যাশ ক্রেডিট 7,840 টাকা, আর ডিসকাউন্ট রিসিভড ক্রেডিট 160 টাকা। ঠিক আছে, এইটা হলো আমাদের জার্নাল এন্ট্রিজ। এটা আপনারা ফরম্যাটে লিখবেন, লিখে করবেন। এটা গেল 5 নাম্বার এন্ট্রি। এখন আমি আপনাদের সাথে 6 নাম্বার এন্ট্রিতে যাব। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা আপনাকে বলি, ডিসকাউন্ট রিসিপ্ট এটা কি হয়? এটা আমাদের ইনকাম হয় অথবা প্রফিট হয়, কারণ আমরা সেটা রিসিভ করি। ঠিক আছে, আর যদি ডিসকাউন্ট অ্যালাউড থাকে তার মানে হলো আমি ডিসকাউন্ট অ্যালাউ করছি, আমি দিচ্ছি কাউকে, তখন এটা কি হয়? আমার এক্সপেন্স হয়। ডিসকাউন্ট যে পায় মানে যার জন্য রিসিভ তার জন্য ইনকাম, আর ডিসকাউন্ট যে দেয় মানে যে অ্যালাউ করে তার জন্য হচ্ছে এক্সপেন্স। ঠিক আছে, তাহলে আপনারা দেখবেন যে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা,
ক্যাশ ক্রেডিট 7,840 টাকা আর ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট 160 টাকা। তখন আপনারা যখন এই জার্নাল এন্ট্রিটা লিখবেন দেখবেন ডেবিট সাইডে টোটাল হচ্ছে 8,000 টাকা, ক্রেডিটের দুইটা জিনিস ক্যাশ এবং ডিসকাউন্ট রিসিভ মিলে হবে 8,000 টাকা। যদি অ্যামাউন্ট দুইটা ডেবিট ক্রেডিটের সেম হয় তার মানে আমার জার্নাল এন্ট্রি ঠিক আছে। কিন্তু যদি অ্যামাউন্টের মধ্যে কোনো ডিফারেন্স আসে তখন আপনারা এটা বুঝে নিবেন যে জার্নাল এন্ট্রিজের কোথাও না কোথাও আপনারা ভুল করেছেন। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এটা আমাদের 5 নাম্বার এন্ট্রি গেল। এই 5 ভাইয়া এখানে নাম্বারে যে 10,000 টাকার 20% 2,000 টাকা, এই জিনিসটা একটু আলাদা বলবো। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া ট্রেড ডিসকাউন্ট। হ্যাঁ, 20% বলে দিয়েছে। 20% ট্রেড ডিসকাউন্ট মানে এটা আমরা শুরুতেই বাদ দিয়ে দিব। তাহলে 10,000-এর 20% মানে 2,000 টাকা। তাহলে 10 থেকে 2,000 বাদ দিলে টাকা কত আসছে? দাম, কিনা দাম 8,000 টাকা। ঠিক আছে, এই 8,000 টাকায় আমার মেমো হয়েছে। মেমো করার পরে এখন বিজনেসের যে অনার হোলসেলার উনি বলছে যে তোমার মালের দাম 8,000 টাকা। তো যদি তুমি এখন ক্যাশ দাও তাহলে 2% ডিসকাউন্ট পাবা, মানে 160 টাকা তোমার ইনকাম হবে। আর যদি ক্যাশ না দাও, তুমি ক্রেডিটে নাও, তাহলে এই 160 টাকা তুমি পাবা না। ঠিক আছে, তো আমার মানে কাছে ক্যাশ ডাবল ডিসকাউন্ট পাইলো, জিনিসটা কি এরকম? মানে একবার তো যে না না না, না ভাই, 20%। আমি আমি একটু আপনাকে বলি, ট্রেড ডিসকাউন্টটাকে আসলে কোনো ক্যালকুলেশনে ধরাই হয় না। হ্যাঁ, ট্রেড ডিসকাউন্ট এটা মেমো করার আগেই বাদ হয়ে যায়। ঠিক আছে, এটা মেমো করার আগেই বাদ হয়ে যায়। এটা বাদ দিয়েই মেমো করা হয়। এটা বাদ দিয়ে মেমো করেছি, দোকানদার করেছে মেমো 8,000 টাকায়। ঠিক আছে, যে গুডস এর দাম 8,000 টাকা। এখন দোকানদার বলছে যে 8,000 টাকার গুডস মেমো করে দিলাম, এখন যদি তুমি ক্যাশ টাকা দাও তাহলে তোমাকে 2% ডিসকাউন্ট দিব। আর যদি ক্যাশ না দাও, তুমি ক্রেডিটে নাও, তাহলে কোনো ডিসকাউন্ট পাবা না। ঠিক আছে, তাহলে আমার কাছে টাকা ছিল, আমি তাকে ক্যাশ দিয়ে দিয়েছি। ক্যাশ দিয়ে দেওয়াতে সে কি করেছে? আমাকে 2% ডিসকাউন্ট দিয়েছে 8,000 টাকায়। তার মানে কত টাকা আমার প্রফিট বা ইনকাম হয়েছে? 160 টাকা। ঠিক আছে, তাহলে 8,000 থেকে 160 বাদ দিলে 7,840 টাকা, এটা হচ্ছে আমার ইনকাম। ঠিক আছে ভাইয়া, মানে এটা হচ্ছে আমার গুডস, মানে ক্যাশ গেছে আমার কাছ থেকে 7,840 টাকা। ওকে, আচ্ছা শিমুল ভাই কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, এটা 5 নাম্বার এন্ট্রি গেল। এবার আমরা লাস্ট এন্ট্রিতে যাব, সময়ও শেষের পথে। এইটা খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, লাস্ট এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। আসলে ফান্ডামেন্টালে এত আম, এই ধরনের এন্ট্রি আসবে কিনা আমি জানি না, তারপরে একটু শিখায় রাখি, আপনারা শিখে রাখেন। হ্যাঁ, অ্যাডভান্স এন্ট্রি। আচ্ছা, বলছে পারচেজ গুডস ফ্রম দিশা ওয়ার্থ 5,000 এট 10% এর ডিসকাউন্ট। তাহলে 5,000 এর আমরা আগে 5,000 টাকার 10% ট্রেড ডিসকাউন্টটা আগে আমরা দেখব। তাহলে হচ্ছে কত? 500 টাকা। ঠিক আছে, 500 টাকায় 500 টাকা, তাহলে 5,000 টাকা থেকে যদি 500 টাকা বিয়োগ করা হয় তাহলে হবে 4,500 টাকা। ঠিক আছে, এই 4,500 টাকার মধ্যে এখন কি বলছে দেখেন, বলছে পারচেজ গুডস ফ্রম দিশা ওয়ার্থ 5,000 এট 10% ট্রেড ডিসকাউন্ট। তাহলে ট্রেড ডিসকাউন্ট বাদ দিলে আমার হয়ে যাচ্ছে 4,500 টাকা। এটা গুডস আমি দিশার কাছ থেকে কিনেছি। এখন বলছে এটা মেমো হয়ে গেছে, 4,500 টাকার মেমো হয়েছে। ঠিক আছে, হওয়ার পরে বলছে হাফ পেড ইন ক্যাশ এট 2% ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, এই যে 4,500 টাকা, এই 4,500 টাকাতে মেমো হয়েছে। হ্যাঁ, মেমো হয়েছে। মেমো হওয়ার পরে দিশা বলছে, হ্যাঁ, যে তোমরা যদি ক্যাশ পেমেন্ট দাও তাহলে 2% ডিসকাউন্ট দিব। ঠিক আছে, তো আমার কাছে এত টাকা ছিল না, আমার কাছে টাকা ছিল 50%। তাহলে দেখেন 4,500 টাকাকে আমরা এখন আগে 2 ভাগে বিভক্ত করব। ঠিক আছে, 4,500 টাকা তাহলে হচ্ছে 2,250, এদিকে হলো 2,250। ঠিক আছে, আচ্ছা, এই 2,250 এর মধ্যে বলছে যে হাফ পেড ইন ক্যাশ এট 2% ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, এইটা আমি পেড করেছি। হ্যাঁ, পেড, আর এটা হচ্ছে আমার আনপেড। আচ্ছা,
এখন এই যে 2250 টাকা আমি পেড করেছি, এখানে আমাকে 2% ডিসকাউন্ট দিবে, তার মানে হচ্ছে 45 টাকা। ঠিক আছে, তাহলে 45 টাকা আমার কি হয়েছে, ডিসকাউন্ট রিসিপ্ট, ডিসকাউন্ট রিসিপ্ট হয়েছে কত টাকা, 45 টাকা। তাহলে আমি ক্যাশ কত টাকা দিয়েছি, ক্যাশ দিয়েছি 2205 টাকা। ক্যাশ দিয়েছি হলো 2205 টাকা। ঠিক আছে, আর এখানে 2250 টাকা পুরাটাই ডিউ। তাহলে এখন এটার জার্নাল এন্ট্রি আমরা ইকুয়েশন কিভাবে করব, দেখেন আমার গুডস বেড়েছে কত টাকার, 45 টাকা। গুডস গুডস ইনক্রিজ হয়েছে 4500 টাকার। ঠিক আছে, 4500 টাকার গুডস ইনক্রিজ হয়েছে। এর মধ্যে আমি ক্যাশ দিয়েছি হচ্ছে 2205 টাকা, 2205 টাকা। আচ্ছা, আর ক্যাপিটালে আমার ইনক্রিজ হয়েছে 45 টাকা। হ্যাঁ, 45 টাকাটা আমার কি, এটা হচ্ছে আমার ইনকাম। আমার ঠান্ডা লেগে একটু কণ্ঠটা বসে গেছে, আপনাদের বুঝতে অসুবিধা হলে বলেন। হ্যাঁ, আচ্ছা, ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে। ক্যাপিটাল কি কারণে ইনক্রিজ হয়েছে, কারণটা ভাই আমি খাতাটা একটু উপরে উঠাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এই যে এবার দেখা যাচ্ছে তো নাকি? জি জি জি। আচ্ছা, ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে, কি কারণে ইনক্রিজ হয়েছে 45 টাকা, কারণ আমি ডিসকাউন্ট রিসিভড করেছি কত টাকা, 45 টাকা। কারণ আমি 4500 টাকার 50%, 2250 টাকা আমি পেড দিয়েছি, নগদ টাকা আমার কাছে ছিল, তো আমাকে 2% ডিসকাউন্টে উনি 45 টাকা ছাড় দিয়েছে, যেটা আমার ইনকাম, ডিসকাউন্ট রিসিপ্ট। ঠিক আছে, এই রিসিপ্টটা ক্যাপিটালে যোগ হয় কারণ এটা ইনকাম। কি নামে, মানে কি কারণে ক্যাপিটাল বাড়ে, কারণ ডিসকাউন্ট রিসিপ্ট। তাহলে ক্যাপিটাল বেড়ে গেলে এটা হলো ক্রেডিট। ঠিক আছে, ক্রেডিট। ক্যাশ চলে গেছে অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট। আর গুডস বেড়ে গেছে মানে হচ্ছে ডেবিট। গুডস হলো আমার অ্যাসেট। কি কারণে গুডস বেড়ে গেছে সেই কারণটা আমরা লিখবো, সেটা হচ্ছে পারচেস। ঠিক আছে, পারচেস করেছি আমি, তাই গুডস বেড়ে গেছে। আচ্ছা, এখন দেখেন 4500 টাকার গুডস আমি পারচেস করে অর্ধেক টাকা দিয়েছি, বাকি অর্ধেক তো আমার লাইবিলিটিস থেকে গেছে, তাই না? তাহলে এটা কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, নাম হচ্ছে ওনার দিশা, অ্যাকাউন্টস পেয়েবল দিশা। এটা আমার দায় বৃদ্ধি পেয়েছে কত টাকা, 2250 টাকা, যে টাকাটা আমার আনপেড ছিল। ঠিক আছে, তাহলে যদি দায় বৃদ্ধি পায়, লাইবিলিটিস বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ওকে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। আমি ইকুয়েশন থেকে জার্নাল জাস্ট আপনারা দেখেন, আমি এইটা আবার একবার আলোচনা করে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আপনারা একটু ঠান্ডা মাথায় এটা দেখেন, জাস্ট আমাকে 30 সেকেন্ড একটু টাইম দেন। আচ্ছা, আমরা শুরু করি। আর মিনিট 5 মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে বলি, দেখেন কি বলছে। বলছে দিশার কাছ থেকে আমি মাল কিনতে গেছি, 5000 টাকা ছিল এমআরপি, 10% ট্রেড ডিসকাউন্ট ছিল। তো 10% ট্রেড ডিসকাউন্ট আগেই বাদ দিয়ে দিব 500 টাকা। তাহলে 5000 টাকা থেকে যদি 500 টাকা বাদ দেয় ওনারা, তাহলে মেমো হয়েছে 4500 টাকার। এখন মেমো করার পর দিশা ম্যাডাম বলছে যে আপনি যদি ক্যাশ পেমেন্ট দেন তাহলে আপনাকে 2% ছাড় দিব, যত টাকা ক্যাশ দিতে পারবেন। তো 4500 টাকার আমি মাল কিনেছি, এর মধ্যে আমার কাছে টাকা ছিল অর্ধেক, ক্যাশ টাকা ছিল অর্ধেক, 2250 টাকা। তো আমি সাথে সাথে ডিসকাউন্ট 2% পাবো এটা ভেবে তাকে 2250 টাকা পেড করে দিয়েছি, আর 2250 আনপেড ছিল বাকি। হ্যাঁ, আচ্ছা, এই যে 2250 টাকা পেড করে দিলাম, এখানে উনি আমাকে 2% ট্রেড ডিসকাউন্ট সাথে সাথে দিয়ে দিল, কত টাকা, 45 টাকা। তাহলে 2250 দেওয়ার পর 45 টাকা ফেরত দিল, যে এটা তোমার প্রফিট, রেখে দাও, ডিসকাউন্ট রিসিপ্ট তোমার।
তাহলে আমি তাকে ক্যাশ দিলাম কত? ক্যাশ দিলাম 2205 টাকা, ঠিক আছে? আর এইটা আমার লাইবিলিটিস থেকে গেল। আচ্ছা, তাহলে আমার ইকুয়েশন কি হবে দেখেন তো। সবার প্রথম আমি গুডস কিনেছি 4500 টাকার, গুডস আমি 4500 টাকা লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ক্যাশ দিয়েছি কত? 2205 টাকা। আচ্ছা, বাকি 45 টাকা আমার ডিসকাউন্ট রিসিভড হয়েছে, আপনারা এখানে দেখতে পারেন ডিসকাউন্ট রিসিভড হয়েছে 45 টাকা। এটা আমার ইনকাম, হ্যাঁ, ক্যাপিটাল বেড়ে গেছে। আচ্ছা, আর এটা গেল এক পার্টের টাকা, 45 টাকা ছাড় পেয়েছি, 2205 টাকা ক্যাশ দিয়েছি, দিয়ে কি হলো? অর্ধেক আমার হিসাব হলো। বাকি অর্ধেক আমি 1 টাকাও দিইনি, এটা আমার অ্যাকাউন্টস পেয়েবল দিশা হিসাবে 2250 টাকা থেকে গেল। ঠিক আছে, এখন যখন আমরা জার্নাল এন্ট্রি করব, কি করব দেখেন। আমরা জার্নাল এন্ট্রি করব, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 4500 টাকা, আর বাকি তিনটাই ক্রেডিট হয়ে যাবে। দেখেন, ক্যাশ ক্রেডিট 2205 টাকা, ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ক্রেডিট 45 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল দিশা ক্রেডিট 2250 টাকা। তিনটা ক্রেডিট মিলে দেখবেন ওই 4500 টাকাই হবে। এটা হচ্ছে এই জার্নাল এন্ট্রিজ। এটা খুব অ্যাডভান্স একটা জার্নাল এন্ট্রিজ। জেনারেলি আপনাদের ফান্ডামেন্টালে এইরকম জার্নাল আসার কোনো চান্স নাই, তারপরও আমি শিখিয়ে রাখলাম, বাই চান্স যদি চলে আসে। তবে এটা ফিউচারে আপনারা পাবেন, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বা এইসব লেভেলে পাবেন, তো শিখে রাখাটা ভালো, এজন্য শিখালাম। আচ্ছা, আমি একটু একটা বেসিক জায়গা আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হলো, গুডস যখন আসে আমরা গুডস লিখি না, হ্যাঁ, আমরা গুডস এর কি কারণে গুডস বাড়ে আর কি কারণে কমে সেই জায়গাটা আমরা লিখি, তাই না? তো এইটা আমাকে বলতে হবে। কারো জানা আছে যে কি কারণে আমরা এই আপনার গুডস এর পারচেজ বা সেল লিখি, নাম লিখি না? এটা কারো তো জানা নাই। তো আমি এই জায়গাটা এখন আলোচনা করব, এই নোটটা আপনারা নিয়ে নেন। হ্যাঁ, থিংস থিংস টু টাইপস, ঠিক আছে? একটা হচ্ছে থিংস টু টাইপস, একটা হচ্ছে গুডস, হ্যাঁ, আর একটা হচ্ছে নন গুডস। নন গুডস, ওকে? থিংস হচ্ছে টু টাইপ, একটা গুডস আর একটা হচ্ছে নন গুডস, ওকে? আচ্ছা, গুডস কোনটা? যা সেল করার উদ্দেশ্যে পারচেজ করা হয়, যা সেল করার উদ্দেশ্যে, হ্যাঁ, যা সেল করার উদ্দেশ্যে কিনা হয়, এক কথায় শেষ, কিনা হয়। আচ্ছা, এটা হলো গুডস। আর নন গুডস কোনটা? যা ইউজ করার উদ্দেশ্যে, ইউজ করার উদ্দেশ্যে, হ্যাঁ, কিনা হয়। হয়। আচ্ছা, যেমন ধরেন আপনার একটা স্টেশনারি দোকান আছে, স্টেশনারি দোকানে আপনারা কি করবেন? কলম, খাতা, পেন্সিল, রুল, রাবার এগুলো কিনবেন। কেন কিনবেন? বিক্রি করার উদ্দেশ্যে। বাট ওই দোকানে আপনার দুইটা ফ্যান লাগাবেন, কেন লাগাবেন? বিক্রির উদ্দেশ্যে না ব্যবহার করার উদ্দেশ্যে? ব্যবহার করার উদ্দেশ্যে। ওই দোকানে আপনি দুইটা র্যাক বানাবেন, সেটা হচ্ছে ব্যবহার করার উদ্দেশ্যে। সেগুলো হচ্ছে ফ্যান, র্যাক, এগুলো হচ্ছে আপনার নন গুডস, ঠিক আছে? এটাকে আমরা কি বলি ইদানিং? পিপিই, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, ওকে? যেটা আমরা ব্যবহার করার মানে 1 বছরের বেশি সময় ব্যবহার করব এই উদ্দেশ্যে যেটা আমরা ক্রয় করি ব্যবহার করার উদ্দেশ্যে, সেটাকে বলা হয় নন গুডস অথবা পিপিই। আর গুডস কাকে বলি? যেটা আমরা 1 বছরের মধ্যে সেল করে দিব, কিনি ওকে বিক্রি করার উদ্দেশ্যে, ঠিক আছে? তো গুডস যখন আমরা কিনি, আচ্ছা, নন গুডস যখন হয়, যেমন ধরেন ফার্নিচার, যেমন ধরেন ফার্নিচার, মেশিন, হ্যাঁ, মেশিন, এই ধরনের জিনিসগুলো যখন কিনি তখন সরাসরি আমরা তার নাম লিখি, ঠিক আছে? আচ্ছা, আর যখন আমরা গুডস কিনি তখন আমরা লিখি কি? পারচেস, হ্যাঁ, আর সেল করলে লিখি সেল। কেন? কারণ আমরা যদি গুডস লিখি তাহলে পারচেস করেছি না সেল করেছি সেটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? এই জন্য গুডস এর বেলায় আমরা লিখি কি? পারচেস অথবা সেল, ঠিক আছে? শুধুমাত্র গুডস এর বেলায় এটা লেখা হয় পারচেস অথবা সেলস। আর নন গুডস যেটা পিপি, তাদের বেলায় অ্যাসেটের নামটাই লেখা হয়, ঠিক আছে? এটা আপনারা খুবই মাথায় রাখবেন। এই কারণেই গুডস গুডস কেন লিখি না? কারণ গুডস লিখলে আমরা বুঝতে পারবো না যে আমরা কিনেছি না বিক্রি করেছি। এই জন্য গুডস এর পরিবর্তে কি লিখি? যে গুডস কি কারণে বেড়েছে? পারচেস করার কারণে বেড়েছে। গুডস কি কারণে কমেছে? সেল করার কারণে কমেছে, ঠিক আছে? এটা হচ্ছে সেই বিষয়। একটা এক্সেপশন আছে গুডস এর বেলায়, সেটা হচ্ছে
এক্সেপশনটা কি? ধরেন ইঁদুরে, আপনি গোডাউনে 100 কার্টুন বিস্কিট রেখেছিলেন, ইঁদুরে আপনার বিস্কিট খেয়ে ফেলেছে, 10 কার্টুন বিস্কিট খেয়ে ফেলেছে। তাহলে এই 10 কার্টুন বিস্কিট আপনি কি সেল করেছেন না পারচেজ করেছেন? কোনোটাই করেন নাই, কিন্তু এটা ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আপনারা গুডসটা লিখতে পারবেন, ঠিক আছে? যখন আগুনে পুড়ে যাবে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইঁদুরে নষ্ট করবে বা প্রোডাক্ট লস হবে, মানে মোট কথা আপনার যখন লস হবে, হ্যাঁ, আপনার